India stands with Israel firmly, with full conviction in this moment and beyond. জনগণের শক্তি কতটা ইম্প্যাক্ট ফেলে সরকারের উপর, সেটা হচ্ছে এই ভিডিওটা দেখলে বুঝবেন, আমার সম্পূর্ণ ভিডিওটা। এই যে প্রথমে তো মোদির কথাটা শুনলেন যে ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়ায় সে বলতেছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইসরায়েলের পক্ষে থাকব এবং ইসরায়েলের পক্ষে আমরা সবসময় আমাদের ভারতের শক্ত অবস্থান থাকবে। সেই শক্ত অবস্থান থেকে কিন্তু ভারতের জনগণের প্রেসারে বিজেপি সরকারকে সরে আসতে হয়েছে। এখন বাধ্য হয়ে ইসরায়েলের পক্ষে আর বড় কোনো স্টেটমেন্ট দিতে পারতেছে না ভারতের বর্তমান সরকার। এই বিজেপি সরকার যেখানে যুদ্ধ শুরুর ঠিক 2 দিন আগে 26শে ফেব্রুয়ারি 2026 সালে ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে এই কথাটা যে ইসরায়েলের যে কোনো পরিস্থিতিতে ভারত সরকার তাদের সাথে থাকবে, ভারতের জনগণ তাদের সাথে থাকবে, ইসরায়েল তাদের মাদারল্যান্ড হচ্ছে ভারত। সেই বিজেপি সরকারকে কিন্তু এখন ইরানের পক্ষে আসতে হচ্ছে, ইরানের সাথে সম্পর্ক আবার রিবিল করতে হচ্ছে শুধুমাত্র ভারতের সাধারণ জনগণের প্রেসারে। ভারতের সাধারণ জনগণ কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারা যে ইরানের উপর এই অন্যায় হামলা, ইরানের উপর এই জুলুমবাজি, এটার বিপক্ষে কিন্তু সাধারণ জনগণ শক্ত অবস্থানের কারণে ভারতকে আজকে আবার রিবিল্ড করতে হচ্ছে ইরানের সাথে সুসম্পর্ক। এটার একটু ব্যাকগ্রাউন্ডে যাই, সেটা হচ্ছে ইসরায়েলের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু বেশি দিনের না। ইসরায়েল কিন্তু এমন আহামরি কোনো দেশ না, তাদের এমন কোনো অর্থনীতি নেই, মাত্র $550 বিলিয়ন যাদের জিডিপি, এবং এই জিডিপি চলে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমেরিকা এবং ইউরোপের অনুদানের টাকায়। মাত্র 90 লাখ জনসংখ্যা, এবং ভারতের ছোট্ট একটা প্রদেশও ইসরায়েলের থেকে আয়তনে বড়। সেই ইসরায়েলের সাথে বিজেপির এত ধর্মের কোনো কারণ নাই, কারণ ইসরায়েল ভারতকে কিচ্ছু দিতে পারবে না। ওই প্যাগাসাসের মতন 2 নম্বর সফটওয়্যার দিতে পারবে, যেই সফটওয়্যার দিয়ে ভারত বিরোধী দলকে দমন করতে পারবে, বিরোধী মতকে দমন করতে পারবে। সেই কুবুদ্ধি বা কুটচাল বা মানে এই ধরনের সংস্কৃতি তৈরি করাইতে পারবে বিজেপিকে দিয়ে এই ইসরায়েল। এর থেকে ভালো কিছু কিন্তু ইসরায়েলের দেওয়ার ক্ষমতা নাই, সক্ষমতা নাই ভারতকে। ভারত কোথায় 150 কোটির মানুষের দেশ, এত বৃহৎ তাদের আয়তন, তাদের অলমোস্ট 3.8 ট্রিলিয়ন তাদের জিডিপি। সেখানে ইসরায়েলের কাছে এত নতজানু কেন ভারতের পররাষ্ট্রনীতি বা কূটনীতি, সেটা বুঝতে গেলে কিন্তু আমার সাথে একটু থাকতে হবে। ইসরায়েল মূলত চাচ্ছে কি জানেন, এই অঞ্চলে ইসরায়েল এবং আমেরিকা চাচ্ছে আমাদের উপমহাদেশে উগ্র ধর্মান্ধতাকে বীজ করে এই অঞ্চলে একটা বড় গৃহযুদ্ধ তৈরি করতে। কারণ কেন, পাকিস্তানের সেনাবাহিনীকে এবং পাকিস্তানের উগ্র যেগুলো মুসলিম ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীগুলো আছে সেগুলোকে তো সরাসরি সিআইএ অর্থায়ন করে, সেগুলো দিয়ে ভারত সহ আমাদের এই অঞ্চলগুলোতে জঙ্গি তৎপরতার কাজ করে। সেই একই কাজ এবার হিন্দুদেরকে দিয়েও করানোর চেষ্টা করতেছে কিন্তু ইসরায়েল মোসাদের মাধ্যমে। এবং এইখানে একটা বড় টুইস্ট আছে কি জানেন, সেই টুইস্টটা হচ্ছে ভারতের যে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের যে জ্বালানি মন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু মোসাদের একদম কম্প্রোমাইজড। এটা কিন্তু অ্যাপস্টিন ফাইলটা যদি গভীরভাবে পড়েন বা অ্যাপস্টিন নিয়ে যারা গবেষণা করতেছে বিভিন্ন দেশের, তাদের কিন্তু অনেক কথাতেই আসতেছে যে ভারতের বর্তমান সরকারের ঊর্ধ্বতন যারা আছেন নেতারা, তারা সকলেই ইসরায়েলের দ্বারা কম্প্রোমাইজড, মোসাদের দ্বারা কম্প্রোমাইজড। এমন কোনো ভিডিও বা এমন কোনো তথ্য তাদের কাছে আছে যা এই বিজেপির রাজনীতিকে শেষ করে দিবে। ট্রাম্প কিন্তু এই এবারকার ক্ষমতায় আসার পরে বহুবার ধমক দিছে একদম সরাসরি যে আমি চাইলে বিজেপির এবং মোদির রাজনীতি শেষ করে দিতে পারবো। তার মানে তার কাছে এমন কোনো তথ্য আছে, সেটা কিন্তু ভারতেরও অনেক থিঙ্ক ট্যাঙ্ক থেকে এই আলোচনা চলতেছে। দেখেন, এই যে জাতিগত দাঙ্গা, এই যে ধর্মীয় অসহিষ্ণুতাকে পুঁজি করে মৌলবাদের উত্থান বা হিন্দুত্ববাদের উত্থান, এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগা দিলে আপনি বুঝতেছেন আমাদের উপমহাদেশের কী হবে।
এই অঞ্চলে প্রায় 100 কোটি হিন্দু আছে আর অলমোস্ট কাছাকাছি মুসলিম আছে। বাংলাদেশের 20 কোটি, ভারতের 24 থেকে 25 কোটি, পাকিস্তানের 24 কোটি, এগুলো সব হিসাব করলে 70-80 কোটি কিন্তু মুসলমানও আছে। এই দুই পক্ষকে যদি মুখোমুখি নিয়ে আসা যায়, যেটাকে এতদিন ভারত ব্যালেন্স করত, সেটাকে যদি এখন মুখোমুখি অবস্থানে আনা যায়, চরম মৌলবাদ মুসলমান সমাজ এবং চরম হিন্দুত্ববাদ হিন্দু সমাজ, তাহলে এই অঞ্চল কিন্তু দীর্ঘকালীন একটা গৃহযুদ্ধের মধ্যে চলে যাবে। এটা একটা টার্গেট। আরেকটা বিষয় কি জানেন? আরেকটা বিষয় হচ্ছে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা কিন্তু অলমোস্ট তলানিতে আন্তর্জাতিক বিশ্বে। প্রায় 125টা দেশে নেতানিয়াহু সফর করতে পারে না, কারণ ওখানে গেলে অ্যারেস্ট হইতে পারে। আন্তর্জাতিক আদালতে কিন্তু তার নামে ওয়ারেন্ট ইস্যু হওয়া। সেই জায়গায় নেতানিয়াহু কিন্তু চাচ্ছে যে ভারতের মতন 150 কোটি মানুষের বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ যদি তার পাশে থাকে, তাহলে তার ইমেজ একটু ডেভেলপ হইতে পারে। এটাও একটা কারণ। আরেকটা কারণ কি জানেন? সেটা হচ্ছে ইসরায়েল একটা ভিকটিম কার্ড খেলে সেই 1945 সাল থেকে। সেই জার্মান যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৎসি বাহিনী জার্মান যে ইহুদিদেরকে প্রায় 60 থেকে 70 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করছে, সেই ট্রাম্প কিন্তু সেই ট্রাম্প কার্ড এখন পর্যন্ত খেলে যায় ইসরায়েল। এই কার্ডটার একটা সময় খুব ভালো দাম ছিল। বিশ্বের উন্নত দেশগুলোর যে সাধারণ জনগণ, তারা ইহুদিদের প্রতি একটা সহানুভূতিশীল আচরণ করতো সব সময়, যে এই জাতিটার উপর অত্যাচার হয়েছে অনেক, এই জাতিটাকে আমাদের সবাইকে সাপোর্ট করা উচিত। সেই জন্য কিন্তু ইউরোপের দেশগুলো, ধনী দেশগুলো, আমেরিকা, কানাডা, এরা ইহুদিদের প্রতি একটা সফট কর্নার রাখতো। সেই সফট কর্নারটা কিন্তু শেষ এখন। গাজায় 20,000-এর বেশি শিশু ও নারী হত্যা এবং 70,000-এর উপর সাধারণ জনগণের হত্যা, এগুলো যখন ভিডিও চিত্রগুলো আসছে, তখন আমেরিকায়, কানাডায়, ইউরোপের দেশগুলোতে কিন্তু ইসরায়েলের প্রতি যে সহানুভূতিশীল ছিল, ইহুদিদের প্রতি যে সহানুভূতিশীল ছিল, সেটা কিন্তু এখন নাই। খোদ আমেরিকাতেই কিন্তু এখন 59% মানুষ, একটা ভোটে দেখা গেছে রিসেন্টলি, 59 মানুষ আমেরিকার সাথে ইসরায়েলের সুসম্পর্কটাকে পছন্দ করতেছে না। এবং ইসরায়েলের যে এরকম শুধু আগ্রাসী ভূমিকা, যখন যাকে ইচ্ছা হত্যা করতেছে, এই ভূমিকার কিন্তু এখন কঠোর সমালোচনা করতেছে। কঠোর বিপক্ষে খোদ আমেরিকার 59% মানুষ, বিশেষ করে যুব সমাজ তো চরম খ্যাপা ইসরায়েলের উপর আমেরিকা। এখন এই ভারতের নরেন্দ্র মোদী বা ভারতের বিজেপি সরকারকে কাজে লাগায় ইমেজ ডেভেলপমেন্টেরও একটা চেষ্টা করতেছে কিন্তু ইসরায়েল। এবং তাদের তো একটা লং টাইম টার্গেট যে এই অঞ্চলে একটা গৃহযুদ্ধ লাগাবে, কারণ এই অঞ্চলে আগামীতে অর্থনীতির একটা মূল হাব হইতে যাচ্ছে হচ্ছে এই দক্ষিণ এশিয়া। 2000 সাল থেকে প্রেডিকশন করা হয় যে বিশ্বের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে দক্ষিণ এশিয়া, কারণ এই অঞ্চলে প্রায় 350 কোটি মানুষের বসবাস। এই জন্য এই মার্কেটটাকে নিতে চাইলে ভারতকে ভাঙার চেষ্টা করতেছে ইসরায়েল এবং সিআইএ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা। সেটা কিন্তু এই মোদি সরকারকে ব্ল্যাকমেল করে। দেখেন, আমি মূল টপিক্সে আসি, কেন ইরানের বিষয়টাকে বাধ্য করছে এবং কিভাবে করছে সেটাতে আসি। তার আগে বলে নেই, এই মোদি বিজেপি কিন্তু 2017 সালের 4 জুলাই থেকে 6 জুলাই সর্বপ্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করে। এর আগে কোনো ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করে নাই। এমনকি ইসরায়েলকে স্বীকৃতি দিছে কিন্তু 1992 সালের 29শে জানুয়ারি সর্বপ্রথম কূটনৈতিক সম্পর্ক তৈরি করছিল হচ্ছে ভারত, 1992 সালের 29শে জানুয়ারি। তার আগে ভারতের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্কই ছিল না। এবং ভারত এখন পর্যন্ত নীতিগতভাবে কিন্তু ওইখানে দুইটা রাষ্ট্র গঠনের পক্ষে, ওখানে শুধু ইসরায়েলের পক্ষে না, প্যালেস্টাইনের পক্ষে, যে তুমি একটা ইসরায়েল একটা আলাদা দেশ হোক, প্যালেস্টাইন একটা আলাদা দেশ হোক। সেখানে ইসরায়েলকে এইভাবে মোদী সরকারের ক্যাম্পেইন করা, এটা বেশ অবাক করার কিন্তু বিষয়। দেখেন, ভারতের সাধারণ নাগরিক কিভাবে ইসরায়েলের এই ডক্টরিনটাকে ভেঙে দিল সেটা এখন বলতেছি। সেটা হচ্ছে
যেদিন যুদ্ধ শুরু হয়েছে, যেদিন প্রথম ইরানে হামলা চালানো হয়েছে, সেদিন থেকে কিন্তু ভারতের সাধারণ নাগরিক এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় যে দায়িত্বশীল অ্যাক্টিভিস্টরা আছে, সবাই কিন্তু ইরানের পক্ষে অবস্থান নেয়। ইরানের যখন ভারতের যে অ্যাম্বাসি আছে ইরানে, সরি, ইরানের যেই অ্যাম্বাসি আছে ভারতে, ইরানের অ্যাম্বাসি তাদেরকে সহযোগিতার জন্য ভারতের সাধারণ নাগরিককে একটা অ্যাকাউন্ট নাম্বার দেয়, এবং দেখা যায় মাত্র 1 ঘন্টার মধ্যে এই অ্যাকাউন্টটা হ্যাং করে। কারণ সাধারণ নাগরিক তাদের সামর্থ্য মতন 10 রুপি, 20 রুপি, 50 রুপি, 100 রুপি, 500 রুপি বা 5,000 রুপি বা 50,000 রুপি এইভাবে এত টাকা দেয় যে 1 ঘন্টার মধ্যে এটা হ্যাং হয়ে যায় ইরানের এই অ্যাকাউন্টটা। যে সাধারণ নাগরিক কী পরিমাণে সাহায্য করছে ইরানকে, ইরানের ওষুধ কেনার জন্য। তখন কিন্তু ভারতের সরকারও বাধ্য হয়ে, যেখানে হামলার পরে একটা ইরানের পক্ষে স্টেটমেন্ট দেয় নাই, সেই ভারতের সরকার বাধ্য হয়ে এবারকার নিজেদের পক্ষ থেকে কিন্তু 2বার ওষুধ পাঠাইছে ইরানে, ফার্স্ট এইড ওষুধ পাঠাইছে। এবং বর্তমানে যে এই যে খামেনির মৃত্যু হইল, খামেনির মৃত্যুর পরে কিন্তু যেখানে ভারত কোনো শোক জানায় নাই, সেখানে এই 40 দিন পরে এসে খামেনির যে 40 হচ্ছে মুসলিম সমাজের যেটা নিয়ম রীতি, একটা রিচুয়াল, যে 40 দিন পরে একটা শোক দিবসের মতন করে, সেখানে কিন্তু এই ভারতে অবস্থিত ইরানের যে অ্যাম্বাসি আছে, সেই অ্যাম্বাসিতে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে যা উপস্থিত হইতেছে। এটা শুধুমাত্র ভারতের জনগণের ইরানের প্রতি ব্যাপক সমর্থনকে। কারণ দেখেন, বিজেপিকে তো সরকারে থাকতে হবে, বিজেপির যে ভারতের যে প্রাদেশিক নির্বাচনগুলো হয়, সেখানেও তো বিজেপিকে জিততে হবে। যেভাবে সাধারণ জনগণ ইরানের পক্ষ নিচ্ছে এবং ভারত যেভাবে ইসরায়েলের পক্ষ নিচ্ছে, ভারত সরকার, এটা কিন্তু বিজেপির জন্য ভোটের রাজনীতিতেও একটা ইম্প্যাক্ট ফেলবে। এটা কিন্তু বিজেপি বুঝে গেছে। এখন গত 7 দিনে কিন্তু ভারতের বিজেপি সরকার ইরানের সাথে আবার সম্পর্ক রিবিল্ড করার জন্য নেমে পড়ছে। এই যে দ্বিতীয় ধাপে ওষুধ পাঠাইলো এবং নরেন্দ্র মোদী পেজেশকিয়ানের সঙ্গে কথা বলল, এবং খামেনির মৃত্যুর শোক জানাতে 40 দিন পরে স্বয়ং পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে উপস্থিত হলো ইরানের অ্যাম্বাসিতে। এইসবের কিন্তু আসল জয় হচ্ছে ভারতের সাধারণ নাগরিকদের। ভারতের সাধারণ নাগরিকরাই কিন্তু এই বিপদগামী বিজেপিকে ট্র্যাকে ফেরত নিয়ে আসলো। সাধারণ জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়, সেটা প্রত্যেকটা দেশে, এটা মনে রেখেন। কারণ সাধারণ জনগণের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না দেশ বিষয়ে, তারা দেশকে ভালোবাসে এবং তারা সবসময় কিন্তু যেটা ন্যায্য এবং ন্যায়ের পক্ষে থাকে, সেটা বিশ্বের সকল দেশের সাধারণ জনগণ। ভারতের সাধারণ জনগণ কিন্তু তাদের শক্তিটা আরেকবার প্রমাণ করলো। সিআইএ এবং মোসাদের যে ডক্টরিন চলতেছিল বিজেপি সরকারের মধ্যে, যেই ব্ল্যাকমেলিং চলতেছিল অ্যাপস্টিন ফাইল দিয়ে, যেই মনে করেন মোসাদের যে মোসাদ যে নরেন্দ্র মোদী সহ ভারতের প্রধান প্রধান নেতাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিল, সেখান থেকে কিন্তু ভারতের জনগণ বাধ্য করল তাদের মতামতকে মূল্যায়ন করতে। এটা একটা দারুণ কিন্তু উদাহরণ যে জনগণ আসলে কতটা শক্তিশালী।